আমি নিজে শিল্পী মানুষ, আমার বাড়ির সামনে একটা হাতির মতন ফাইবার গ্লাসের এলিভেশন করেছি, সেটা নিয়ে বড় জ্বালা, গুরুতর জেলেসি। এটার তো ওষুধ নেই ভাই আমার কাছে। মানে চালুনি বলছে ছুঁচকে তার পিছনে ছাঁদাচ্ছে কিনা দেখতে। বিএলআরও মিউটেশন, কলকাতা মিউটেশন করে স্যাংশন নিয়ে বাড়ি। মিডিয়া বাবু, স্থান বাবু এত অভিযোগ করছেন, এত কিছু করছেন, সেই বাড়ির কোনো ছাড় নেই, তার মানে ডেমোলিশন অর্ডার ছিল। ঠিক কিছুদিন আগে খাস কলকাতায় একটি বাড়ি ভেঙে পড়ে এবং তারপরে নানান ধরনের বাদানুবাদ হয় এবং তার কিছুদিন পরেই সজল ঘোষ, কাউন্সিলর সজল ঘোষ, তিনি একটি অভিযোগ তোলেন এবং সেখানে বলেন কলকাতা শহরে বেআইনিভাবে হাতি বাড়ি। এই হাতি বাড়ি এক তৃণমূল কাউন্সিলরের, এবং যা দেখে আমরা জানতে পারলাম, যা বুঝে আমরা জানতে পারলাম, সেই হাতি বাড়ির মালিক আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন। আপনাকে প্রথমেই দা বলে স্বাগত জানাই। তারপরে জানতে চাইবো, এই হাতি বাড়ি নিয়ে এত জল্পনা হচ্ছে, এই হাতি বাড়ির সমস্যাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? একটু আপনাকে ধন্যবাদ জানাই যে অন্তত 99 নম্বর ওয়ার্ডে ঘটনার সঙ্গে 103 নম্বর ওয়ার্ডের কোনো সম্পর্ক নেই। বাড়িটির কোনো কমপ্লেন করেনি কেউ, কলকাতা কর্পোরেশন করেনি, সাধারণ মানুষ করেননি, বাড়িটি ভেঙে কারোর প্রাণ সংশয় হয়নি। সুতরাং এটি যিনি বলছেন মিডিয়া বাবু, সেটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করতে, অর্থাৎ 99-র সাথে 103 নম্বর ওয়ার্ড জ্বলিয়ে গোলা জলে একটুখানি যদি মাছ ধরে নেওয়া যায় সেই চেষ্টা করছেন তিনি। আমি একটা ছোট্ট কথা, তিনি একটা কোর্ট করছেন যে মেয়র বলছেন যে এই বেআইনি বাড়ি বা বেআইনি কোনো কার্যকলাপের সঙ্গে প্রতিনিধিরা, কাউন্সিলররা যুক্ত নন, এবং তার অ্যাঙ্গেল টেনে তিনি বলছেন যে এই যে বাড়ি, অর্থাৎ 103 নম্বর ওয়ার্ডের সন্তোষপুরে যে বাড়ি বা হাতি বাড়ি, সেটা আপনার নামে রয়েছে, তাহলে কি করে আপনি যুক্ত? খুব দায়িত্ব নিয়ে বলছি যে বাড়িটি রেজিস্ট্রেশন, স্ট্যাম্প ডিউটি, মিউটেশন, বিএলআরও মিউটেশন, কলকাতা মিউটেশন করে স্যাংশন নিয়ে বাড়ি। সুতরাং এখানে কোথায় অবৈধ ওনাকে তো বলতে হবে, শুধু মুখে বললে হবে না, প্রমাণ দিয়ে বলতে হবে। সেই প্রমাণটা আমার হাতে আছে। একবার বলি, বাড়িটি 96 সালে একটি স্যাংশন অর্ডার কলকাতা কর্পোরেশনের, অর্থাৎ তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের বোর্ডকে, মানে কলকাতা কর্পোরেশনে চলছে না, 96 সেই সময় একটা স্যাংশন, অর্থাৎ আজ থেকে 30 বছর আগের একটি বাড়ি। এই বাড়ির স্যাংশন আছে, এই বাড়ির সিসি কমপ্লিশন সার্টিফিকেট তার দেখে বাড়িটি কেনা হয়েছে, এবং এই বাড়িটি হচ্ছে 2023 সালে জানুয়ারি মাসে, আজ থেকে 2 বছর আগে একটি নতুন ফ্লোর হয়। আপনি 2019 সালে এই বাড়িটি কেনেন? কেনার প্রক্রিয়া শুরু হয়। এই একবারে কেনা হয়নি, সুতরাং এটা শুরু হয় 2019-20, এবং এই যে নতুন ফ্লোরটি, সেই ফ্লোরটির স্যাংশন আছে, যে দেখতে পাচ্ছেন কলকাতা কর্পোরেশনে। এই যে স্যাংশন যখন নিচ্ছিলাম, সেই সময় যদি সিঁড়ি এবং লিফটের স্যাংশন নেওয়া হতো, তাহলে মিডিয়া বাবু এই ধরনের প্রশ্ন করার হয়তো সুযোগই পেতেন না। কিন্তু তখন কেউ হাত গুনে বুঝতে পারেনি যে বাড়িটি রেনোভেশন করতে গিয়ে সিঁড়িটি ভেঙে যেতে পারে। এই যে ফ্লোর তৈরি করার সময় পুরনো বাড়ির সিঁড়ি ভেঙে পড়ে, তাই কলকাতা কর্পোরেশনকে জানানো হয়, এবং কলকাতা কর্পোরেশনের পরামর্শ সেটাকে রেগুলার করতে হয়, কারণ এটাই নিয়ম। এবং পুরনো বাড়ি কোনো ইন্টারনাল চেঞ্জেস করতে হলে এই ধরনের ডেমোলিশন হয়, এবং সেটা অনেকে রেগুলার করেন এবং অনেকে রেগুলার করেন না। এটা সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে, স্বজন পোষণের বিষয় আসছে, যে আপনি জনপ্রতিনিধি এবং এরিয়া কম দেখানো হচ্ছে, যেটা ডেমোলিশনের অর্ডার দেওয়া হয়েছিল যে এরিয়ায়, সেই এরিয়াটা কম দেখানো হয়েছে। দেখুন, এটা তো একেবারে মন গড়া কথা, এই কথা তো এর কোনো বেস নেই, কারণ আমি যা পেপার্স দেখাচ্ছি সেগুলো কলকাতা কর্পোরেশনের শুধু একজনের দায়িত্ব নেন না, এখানে এতগুলি ডিপার্টমেন্ট আছেন, জল আছে, ড্রেন আছে, বিল্ডিং আছে, তারা এসে দেখেন, মাপেন, এবং এটা কলকাতা কর্পোরেশনের রেকর্ড। চাইলেও কেউ এই রেকর্ড কম বেশি করতে পারেন না। উনি ঠিক কথা বলতে পারছেন না, অথবা মাথার মানে কিছু সমস্যা হয়েছে, কারণ কলকাতা কর্পোরেশনের রেকর্ড আপনি কারচুপি করতে পারবেন? যদি আমি ধরেও নিই আপনার কথা মতন যে আমি কম এরিয়া দেখে কম ফিস দিয়ে রেগুলার করলাম, তাহলে জানবেন এই রেকর্ডটি স্থায়ী হয়ে যাবে। পরবর্তীকালে যখন আমি বাড়িটা বিক্রি করতে চাই, তাহলে আমায় কম এফআইআর বিক্রি করতে হবে, সেখানেও আমি লাভবান হব না, কারণ আপনি এরিয়া দেখিয়ে দেবেন কম। এটা বুঝছেন? কেউ কি নিজের এই ক্ষতিটা করে? ধরা যাক এই বাড়িটা আমি পরবর্তীকালে ভবিষ্যতে এটাকে বিক্রয় করতে চাই, তাহলে কি আমি কম এরিয়া দেখিয়ে সেটাকে কলকাতা কর্পোরেশনের সার্টিফাই করিয়ে রাখবো? তাহলেও তো আমি সেক্ষেত্রেও তো আমার লসই হলো। মানে ওনার রাজনীতি করতে গিয়ে সাধারণ বুদ্ধি বোধহয় ভ্রম হয়েছে, বুঝেছেন? যাকে এটা হচ্ছে নতুন বিল্ডিং, গত 2 বছর আগে নতুন স্যাংশন, এটা হচ্ছে ফুল বাড়ির স্যাংশন, এবং এখনও এফআইআর আছে, এবং এখনও তারা হাইটের কনজিউম করিনি, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের বিল্ডিং করতে গেলে যা নিয়ম হয় তা এখনও আমি সবটা করিনি, আছে। এটা
এটা হচ্ছে অ্যামালগামেশন। মিডিয়া বাবু বলছেন, স্টান্ট বাবু বারবার বলছেন একটা জমি কিনে ইলিগাল, এই জমির কাগজ। অ্যামালগামেশন ইজ এ লিগাল প্রসেস, আমি অনেকক্ষণ ধরে বলছি। সুতরাং অ্যামালগামেট করলে বাড়ির হেফেয়ার বাড়বে, এটার জন্য বিল্ডিং আইন জানার দরকার নেই, কলকাতা কর্পোরেশনের আইন জানার দরকার নেই। স্বাভাবিকভাবে একটি বিল্ডিং এক্সিস্ট করছিল একটা জমির ওপর, তার সঙ্গে যদি আপনারা টুকরো জমি কিনে সেটাকে যুক্ত করেন তাহলে আপনি এফআইআর পাবেন। আর ওটা 40 ফুটের রাস্তা, এখনো বেশ কয়েকটা ফ্লোর করার মতন জায়গা আছে যেটা এখনো করা হয়নি, দরকার পড়েনি। এটা না লিফটের পারমিশন। এই বিষয়ে বললাম যা বলার, এর পরের বিষয়টা একটু আলাদা করে বলে। আপনিও প্রস্তুত হয়ে এসেছেন একেবারে? না, দেখে, আচ্ছা, এটা দেখে শেখা। কালকে যখন আমি দেখেছি তখন ভাবলাম যে ওই রকম ব্যাপারটা, যে সবাই তো জানে যে মিডিয়া বাবু কি করছেন, মানে চালুনি বলছে ছুঁচকে তার পিছনে ছাঁদাচ্ছে কিনা দেখতে, এটা আমার মনে হলো। তাই বললাম গিয়ে দেখি তো। দেখলাম মিডিয়া বাবুর বাড়ির কোনো ছাড় নেই, আমি বলছি না, ছবি বলছে। অর্থাৎ সজল ঘোষের কথা বলছেন আপনি, তাই তো? মিডিয়া বাবু বলতে কি বলছে আমি বলতে পারছি না, কিন্তু আপনি সবটাই আপনারা জানেন, আপনারা দেখবেন যে এই বাড়িতে কোনো ছাড় নেই। মিডিয়া বাবু, স্টান বাবু এত অভিযোগ করছেন, এত কিছু করছেন, সেই বাড়ির কোনো ছাড় নেই। ঘোষবাবু, কর্মকার বাবু, দুজন বাড়ি, দুটি বাবুর বাড়ির মাঝখানে কোনো ছাড় নেই। কলকাতা কর্পোরেশন ছাড় ছাড়া বাড়ি হয় বুঝি? যদি ধরেও নি হয় তাহলে পুরনো বাড়ি, সেই একই রকমভাবে পুরনো বাড়িও 96 সালের আমি কিনেছিলাম, যেটা সিঁড়ি করতে গিয়ে ভেঙে পড়ে, আমাকে নতুন সিঁড়ি করে রেগুলার করতে হয়। তাহলে মিডিয়া বাবুর ওপরে আবার দুটো ফ্লোর রয়েছে, সেই দুটো আমি খবর নিয়ে দেখলাম রেগুলার করেছেন, তার মানে ডেমোলিশন অর্ডার ছিল। কালকে তিনি বলছিলেন যে আপনার বাড়িটি নিয়ে তিনি এই যে অভিযোগ যদি কর্পোরেশনে সর্ট আউট না হয় পরবর্তীতে তিনি হাইকোর্টে যাবে। আপনিও একটা উদাহরণ নিয়ে এসেছেন সজল ঘোষের বাড়ির, সেখানে দাঁড়িয়ে আপনিও কি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? বলছে আমার আইনি পদক্ষেপ নিলেই সুবিধা হয়, কারণ আমার কাছে যে পেপারসগুলো আছে সেগুলো খুব পরিষ্কার, এবং আপনাদের কাছেও আমি খুব পরিষ্কার করে তুলে দিয়েছি। সমস্যা একটা জায়গায় হয়েছে, সেটা হচ্ছে গুরুতর জেলেসি। এটার তো ওষুধ নেই ভাই আমার কাছে। আমি নিজের শিল্পী মানুষ, আমার বাড়ির সামনে একটা হাতির মতন ফাইবার গ্লাসের এলিভেশন করেছি, সেটা নিয়ে বড় জ্বালা। ওনাকে ধন্যবাদ, আমি আগেও বলছিলাম জানেন, মিডিয়া বাবুকে ধন্যবাদ এরকম ওয়াইড পাবলিসিটি দেওয়ার জন্য, ধন্যবাদ। আর যারা ইনসাইডার তাদেরও আমি বলছিলাম ধন্যবাদ। শুধু সময়টা এবং তথ্যটা ভুল হয়ে গেছে, নির্বাচন এখন 1 বছর দেরি, আর তথ্যটা একটু ভুল হয়ে গেল। 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি, তিনি আপনাদের বিরোধী, সিপিআইএম এর কাউন্সিলর, এই কথাটা কি তাকেই বললেন ইনসাইডার? তিনি কি এই খবরটা দিয়েছেন সজলবাবুকে? একেবারেই আমার তা মনে হয় না, কারণ উনি তো ওনার মতন মানে মাথার সমস্যায় ভুগছেন না। সুতরাং এগুলো সব লিগাল পেপার আছে, সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু আমি যারা করছেন ওনাকে এক্সপোজ করবেন তাদেরকে দরকার প্রয়োজন মনে করলে, কারণ তথ্যগুলো সঠিক দিলেন না তো, এবং মিডিয়া বাবুকে সঠিকভাবে সময় দিয়েও গাইড করলেন না, ওরা অসময় বললেন না। নির্বাচন এখন তো ঢের দেরি। মেয়রের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে, এই বাড়ির যে সমস্যা যেটা নিয়ে আপনাকে এত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, মেয়রের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে? আমাদের বাড়িটি সিঁড়িটি ভেঙে পড়ে, নতুন সিঁড়ি এবং লিফটের জন্য অর্ডার করা হয়, তখন মেয়র সাহেবকে জানিয়েছি, MMIC-কে জানিয়েছি, বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়েছি, প্রত্যেকে জানেন। এবং বাড়ির স্টেবিলিটি এবং বাড়ির সিঁড়ি লিফটের যে জায়গাগুলি এফআইআর নিয়ে বহুবার ইন্সপেকশন হয়েছে, এবং আমি নিজে যেহেতু জনপ্রতিনিধি সেই জন্য আরও বেশি করে ব্যাপারটা পরিষ্কার থাকার জন্য আমার যা যা পদক্ষেপ নেওয়ার কথা আমি নিয়েছি। যে বারবার উনি একই কথা বলছেন যে কেন রেগুলার করতে হলো, দেখুন সেইটার কথার একটু অসুবিধা, কারণ আমি হাত গুনতে জানি না, এবং আমাদের যিনি ইলবিএস করেছিলেন তিনি আগে থেকে অ্যাজাম্পশন করতে পারেননি যে একটা ফ্লোর করতে গিয়ে পুরনো সিঁড়িটি ভেঙে যেতে পারে। উনি যদি মনে করতেন তাহলে তখনই যদি ফ্লোরের সঙ্গে লিফট এবং সিঁড়ির জন্য পারমিশন দিতেন তাহলে কলকাতা কর্পোরেশন দিত, এবং আমাকেই রেগুলার করার ফিজটাও দিতে হতো না, আমি আর্থিকভাবে কিছুটা লাভবান হতাম। কিন্তু তবুও আমি একজন ল অ্যাবাইডিং সিটিজেন এবং আমি জনপ্রতিনিধি, তাই আমাকে এই কাজটি করতে হয়েছে, যাতে করে দৃষ্টান্ত থেকে যায় যে ইন্টারনাল চেঞ্জ করতে গিয়েও যদি কখনো কিছু করতে হয় ডেভিয়েশন, তাহলে সেটাও পেনাল্টি এবং ফিজ দিয়ে রেগুলার করা যায়, এবং আমি করেছি। একটা ব্যক্তিগত প্রশ্ন করবো এবং খুব হাসির ছলে, এই হাতি বাড়িটি কেন কেনা হয়েছিল এবং কি কাজে, অর্থাৎ এখানে কি আপনি থাকবেন নাকি অন্য কোনো ফিউচার প্ল্যান আছে?
এটা এটা এই হাসির ছলেই পরে দেওয়া যাবে, এটা তো সেরকম অর্থে কোনো প্ল্যান নেই, কিন্তু হ্যাঁ এটার আমি নিজে শিল্পী মানুষ বলে আমার মনে হয়েছিল ওখানে গণেশ অথবা হাতির মুখ থাকলে ভালো হয়। এটা নিছক ভালো লাগা থেকে পিছনে কোনো সত্যিই নেই, তবে যে ওয়াইড পাবলিসিটি দিয়েছে মানে মিডিয়া বাবু, তার জন্য ধন্যবাদ। আর ইউ এনজয়িং দ্যাট? টু মাচ। অসংখ্য ধন্যবাদ অনন্যা দেবীকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।